মনে আছে আপনাদের? Recording Sajid? stopped. হ্যালো, Recording in progress. স্যার গত ক্লাসে ডিফারেন্স বিটুইন পার্টনারশিপ এন্ড কোম্পানিজ পেজ 8 এই পর্যন্ত সম্ভবত পড়ানো হয়েছিল। সবাই কথা বলেন। কি ব্যাপার? জি স্যার। জি স্যার। জি স্যার। ডিফারেন্স বিটুইন পার্টনারশিপ কোম্পানি একটু পড়ানো হয়েছিল। আমাদের যে স্যার ম্যানুয়াল বইটা সেটার পেজ 8 ডিফারেন্স বিটুইন পার্টনারশিপস এন্ড কোম্পানিজ। আচ্ছা, এটা ছিল তো না? জি স্যার। জি স্যার। পার্টনারশিপ এন্ড কোম্পানি, হ্যাঁ। তো এটা আমরা মনে হয় আলোচনা করেছিলাম। তারপরে যাই, আমরা একটু দ্রুত যাই। তারপরে কি আছে বলেন? স্যার এটার পরে একটা ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন আছে, এরপরে আছে স্যার ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেনটা পড়েন। এটা পরীক্ষা আসছিল বোধহয়। এটা পড়েন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। পড়েন। one of your friends the evening tea party where 26 numbers of your close friends were present. On that gathering, Mr. X made an announcement that he has a very good and profitable business idea where all of the friends can join in the business by a contribution of Taka 5 lakh each, which may lead to a very smart capital of Taka 130 lakh to start the business. The business ideas are discussed among the friends, and most of all are convinced and accept the proposal, including you. While question arises on the issue about the organizational structure, majority of the members are in the opinion to form an unregistered partnership firm at an equal partnership ratio. The name is decided as Friends Enterprise. The members is also their standing in that incorporation may kill time and require many legal formalities which should be avoided. Please, transfer me. জি স্যার। শেষ। জি স্যার, কোশ্চেনের এখনো মানে মেইন আমি কেমন শুনতে পাচ্ছি না তো? রিকোয়ারমেন্টসটা স্যার আছে স্যার। As a সবাই শুনতে knowledgeable পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি তো। জি স্যার, ক্লিয়ার সাউন্ড। জি স্যার। স্যার কোশ্চেনটা শেষ হয়নি এখনো স্যার। তরিকুল আলম, As a knowledgeable CA student, আমি কিন্তু শুনতে পাচ্ছি না নাকি? শোনা যাচ্ছে? আপনার কথা শুনতে পাচ্ছি, ওনার কথা শুনতে পাচ্ছি। স্যার আপনার ভয়েস ক্লিয়ার, শামস ভাইয়ের ভয়েসও ক্লিয়ার। অন্য কি আছেন? সাদুর ভাই রেসপন্স করেন। আরবি ঠিক আছে স্যার। ভয়েস ক্লিয়ার সবাই? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। শামস ভাই ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, আমি তাহলে কন্টিনিউ করি পড়া। As a knowledgeable, you should have some statement. ভাইয়া কোন আমরা শুনতে পাচ্ছি না ইয়াকে। একটু বলবেন? পেজ নাম্বার 8। Page 9. স্যার, আপনি শুনতে পাচ্ছেন না সেটা নাকি? স্যার, আপনি কি পড়া শুনতে পাচ্ছেন না? স্যার, কথা শুনতে পাচ্ছেন না? কি সাদ্দাম, শোনা যাচ্ছে না তো? আপনি শুনতে পাচ্ছেন নাকি? স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন কিনা? আপনি শুনতে পাচ্ছেন কিনা? আপনার কথা আমরা সবাই শুনতেছি। আপনাদের শুনতে পাচ্ছি না তো? তাহলে স্যার আপনার ইয়ারফোন অথবা মাইক্রোফোন দেখেন, একটু আপনার প্রবলেম হতে পারে। না না, শুনতে পাচ্ছি খুব, মানে খুবই আর কি, খুব ফেইন্ট ভাবে স্যার সাউন্ডটা আপনার কাছে। কিনো সরে শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, তাহলে আমি কন্টিনিউ হঠাৎ এরকম হয়ে গেল যে? হ্যাঁ। আচ্ছা, আমি আবার ঢুকি, দাঁড়ান, আবার ঢুকিলাম। লিভ করে আবার ঢুকতেছি, দাঁড়ান। জি স্যার। এরকম হলো কেন? ফারাবি ভাই। জি ভাই। ভাই আপনি আবার শুরু থেকে পড়েন, তাইলে স্যারে মনে হয় বুঝেন নাই আপনার কথা। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমার আবার নতুন করে পড়া লাগবে। ফারাবি ভাই, প্রথম দিকে একটু সাউন্ড একটু সমস্যা হচ্ছিল, হ্যাঁ একটু এখন থেকে একটু লাউড দিন। হ্যাঁ ঠিক আছে। কিন্তু হচ্ছে 4 পর্যন্ত পড়ানো হয়েছে ভাই। আপনারা 5 কোথা থেকে পড়ছেন আমি তো জানি না, কারণ আমি তো নোট করতেছি তো। আপনার পার্টনারশিপ এন্ড কোম্পানির মধ্যে ডিফারেন্সটা পড়ানো হয়নি আমাদের। না হইছে ভাই, যতদূর মনে পড়ে হইছে। না না ভাই, আমি নোট করতেছি, আমি জানি তো। সিচুয়েশন মিটিং অফ 8 পর্যন্ত পড়ানো হয়েছে। স্ট্যাটিক মিটিং এন্ড স্ট্যাটিক রিপোর্ট। হ্যাঁ 10 পর্যন্ত পড়ানো হয়েছে। 5 নম্বরটা পড়ানো পর্যন্ত। আচ্ছা, তাহলে স্যার আসলে তাহলে স্যারকে বলবো তাহলে। হ্যাঁ ওইটা ইয়া করতে হবে।
এজ 8 এজ 8 এর হ্যাঁ, হাফ হ্যাঁ। পর্যন্ত তাহলে হবে। তাহলে 10 পর্যন্ত আমি পাঠানো হয়েছে। রামিন ভাই বলছিল পার্টনারশিপ আর কোম্পানিজ ডিফারেন্স, এই জন্য আমি মনে করলাম ওখান থেকে পর্যন্ত পড়ানো হয়েছিল। মানে প্রাইভেট, হ্যাঁ পাবলিক কোম্পানি এটা পড়ানো হয়েছে না সম্ভবত। হ্যাঁ প্রাইভেট পাবলিক, হ্যাঁ প্রাইভেট এন্ড পাবলিক আচ্ছা, কোম্পানি ডিফারেন্স পড়ানো হয়েছে। এটা কমপ্লিট হয়েছে তাই মানে তাহলে পরেরটা আমরা ধরি, সমস্যা নেই তো, স্যারকে বললেই তো হবে। হ্যাঁ হ্যাঁ 5 ঠিক নাম্বারটা আছে। থেকে শুরু হবে। হ্যাঁ সাদ্দাম ভাই আপনি একটু আগে বলেন, হ্যাঁ তাহলেই হবে। ঠিক আছে, ওকে। যে এখন শুনতে পাচ্ছেন? স্যার একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। ক্লিয়ারলি শোনা এখন যাচ্ছে। ক্লিয়ার, মানে হ্যাঁ আসলে হ্যাঁ জি সাদ্দাম আসলে ওই আমার মানে আমার আমার দাদি একটা কথা বলতো, সেটা হলো যে যত বুদ্ধি বাড়ে তত লক্ষ্মী ছাড়ে, বুঝতে পারছেন? এখন আমরা তো ঝুমে আছি, অনেক বুদ্ধি অনেক বুদ্ধি বেড়েছে, কিন্তু আমাদের লক্ষ্মীর অবস্থা খারাপ হয়, বুঝতে পারছেন? তাই আমি সময় মাঝে মাঝে ওনার কথা মনে করি আর কি, যে যত বুদ্ধি বাড়ে তত লক্ষ্মী ছাড়ে। এই যে সবই ঠিক ছিল, হঠাৎ করে দেখি যে নাই। তো যাই হোক, তো এবার স্যার আমরা শুরু করতে পারি। হ্যাঁ 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 আমরা শুরু করতে পারি। জি, তো শামস ফারাবী আপনি হ্যাঁ পড়েন আবার আপনি, আমি বলি আপনি সামারিটা করেন। জি স্যার। হ্যাঁ, ওখানে কয়েকজন বন্ধু মিলে মানে স্যার তারা মানে ডিসাইডেড, স্যার সরি একটু মিস্টেক হয়েছে। আপনি এই গত ক্লাসে পড়াছেন হলো প্রাইভেট পাবলিক কোম্পানি, এটা শেষ করছেন। এখন 5 থেকে ধরবেন ডিফারেন্সেস বিটুইন পার্টনারশিপ এন্ড কোম্পানিজ, এটা থেকে ধরবেন স্যার। এখান থেকে ধরবো। আচ্ছা গুড ফাইন, তাহলে আমরা আপনি খালি বলেন আমি বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে কি আছে? ফারাবি পড়েন, ফারাবি ভাই পড়েন। স্যার হ্যাঁ পড়েন। ফার্স্টে আছে রেজিস্ট্রেশন। হ্যাঁ রেজিস্ট্রেশন, রাইট। কি বলছে? ইন কেস অফ কোম্পানি রেজিস্ট্রেশন ইজ মাস্ট, নাকি কি বলছে বলেন? A company comes into existence only after Arabic পড়েন। registration under Companies Act. In the case of partnership, registration is not compulsory. রাইট, আমরা দেখি আপনি এখানে স্টপ করেন, পরে পরে পড়বেন আমি বলার পরে। তার মানে জি, কি যে কোম্পানি হলো, কোম্পানি যখন আপনি বলবেন তখন মাস্ট বি রেজিস্টার্ড উইথ দ্য আরজিএসসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস, মাস্ট। আর যদি ইফ ইউ মানে আর কি ডিসকাস অ্যাবাউট পার্টনারশিপ, কি বলছে ওখানে যে মানে নট কম্পালসারি, এর অর্থ হলো যে পার্টনারশিপ আনরেজিস্টার্ড হতে পারে, এটা ইলিগাল না। মানে আনরেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম, যেমন আমাদের সিএ ফার্ম সবই তো আনরেজিস্টার্ড, ম্যাক্সিমাম হলো আনরেজিস্টার্ড। আমাদের রেজিস্ট্রেশন উইথ আইসিএবি, নট রেজিস্ট্রেশন উইথ কি মানে আদার অথরিটিস। যদি আমরা মানে করে থাকি তাহলে রেজিস্টার্ড না হইলেও আমাদের পার্টনারশিপ ফার্ম ইজ লিগ্যাল, নট ইলিগাল। সেজন্য বলছে যে নট কম্পালসারি, আপনি করলে ভালো, না করলে অনেকই আছে, ডিসএবিলিটিস আছে, সেগুলো আমরা পার্টনারশিপ অ্যাক্টের সময় আমরা পড়েছি, বা সামনে আমাদের কি পার্টনারশিপ অ্যাক্ট আছে আমাদের এই সিলেবাসে? পড়ানো হয়েছে স্যার। আছে বোধহয় না? স্যার পড়ানো কে পড়িয়েছে এটা? কে ম্যাম পড়িয়েছে? পড়াছেন ম্যাম। ওই আমাদের খাদিজা ম্যাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো সেখানে দেখে উনি কিন্তু পড়িয়েছে আপনাদেরকে, দেখেন যে মানে ইজ মানে ইয়া কি এই পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন মানে মাস্ট এ ফার্ম বি রেজিস্টার্ড, এভাবে আছে আর কি, মাস্ট এ ফার্ম বি রেজিস্টার্ড, যে অবশ্যই একটা ফার্মকে মানে আপনার পরীক্ষা আসছে ওইটা এভাবে আসছে, আমি যেভাবে বললাম যে মাস্ট এ ফার্ম বি রেজিস্টার্ড। হ্যাঁ, তো আপনি যদি বলেন যে ইয়েস, তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক সময় আমরা কি করি, আমি সবসময় আপনাদের এই কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে বলার জন্য এই ধরনের উদাহরণ দিয়ে থাকি। যে পরীক্ষা আসছে মাস্ট এ ফার্ম বি রেজিস্টার্ড, আপনি বলেন যে ইয়েস, তাহলে কিন্তু আপনি কিন্তু মানে নাম্বার যদি থাকে যদি 6 আপনি পাবেন 3, প্রথমেই পাবেন 3। কারণ আসলে হলো আপনাকে বলতে হবে নো, কারণ এই ফার্মের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়, হ্যাঁ, নট কম্পালসরি, সুতরাং বলতে হবে নো। তারপরে বলতে হবে বাট কি আছে, ইফ ফার্ম ইজ নট রেজিস্টার্ড দেয়ার, হ্যাঁ কি করতে হবে, দ্য ফার্ম হ্যাজ টু ফেস সাম ডিসএবিলিটি, যার জন্য কি করে সাধারণত মানে ব্যবসা করার জন্য ফর দ্য সেক অফ কি, ফর দ্য বেনিফিটস অফ বিজনেস, হ্যাঁ ফর দ্য সেক অফ বিজনেস, হ্যাঁ কি করে যারা মানে পার্টনার্স যারা আছে, ওনার্স আছে, তারা কি করে পার্টনারশিপ ফার্মকে তারা রেজিস্ট্রেশন করে, ঠিক আছে? তো সুতরাং আপনি আমরা যেটা বললাম যে
যে পার্টনারশিপ ফার্ম আসলে রেজিস্ট্রেশন কম্পালসরি না, কিন্তু কোম্পানি হলেই তাকে রেজিস্ট্রি করতে হবে। হ্যাঁ, নেক্সট সেকেন্ডটা পড়েন, সেকেন্ডটা চলে যান। Minimum numbers of members. The minimum number of persons required to form a company is 2 in the case of private company and 7 in the case of public companies. The minimum number of persons required to form a partnership is 2. আর নাই স্যার, বলেন কি বলা আছে প্রথমে, যে পাবলিক প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 2 জন আর পাবলিক কোম্পানির ক্ষেত্রে কয়জন? 7 জন কমপক্ষে, নাকি মিনিমাম নাম্বার রিকোয়ারমেন্টস আছে, তাই না? আর এর ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে শুধু 2 জন, 2 জন হলেই হয়, কমপক্ষে 2 জন হলেই হয় পার্টনারশিপ। কিন্তু বাট কি আছে, ম্যাক্সিমাম কত? 50, নাকি? জি স্যার। লেখা আছে এখানে ম্যাক্সিমাম। স্যার ম্যাক্সিমামটা পরের সেকশনে আছে, ম্যাক্সিমাম নাম্বারস। আচ্ছা, ওই আপনারা একটু আবার একটু আপনাদের থাকতে হবে, লাইন থাকতে হবে, কারণ এই শব্দ হবে তো। একটু প্লিজ 2 মিনিট দেন, একটু প্লিজ, অথবা 1 মিনিট প্লিজ প্লিজ প্লিজ। শামসু ভাই, হ্যাঁ ভাই, এই স্যার কি এই বই থেকে পড়ায়? স্যারের কি সিনপসিস মানে রেডি করা আছে নাকি, এরকম কিছু জানেন? সম্ভবত না। স্যার তো বই থেকে পড়াচ্ছে না? না, স্যার বই থেকে পড়াচ্ছে। স্যারের কাছে কি ম্যানুয়াল বইটা নাই? এই বইটা কি নাই? আমরা যেটা আমি অ্যাসিউম করতেছি নাই। আসলে স্যারে একজনকে দিয়ে পড়ায় আর স্যারে নিজে বুঝায় দেয়, ঘটনা হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, তাই মানে স্যারের কাছে বইটা আছে মেবি না? হ্যাঁ অবশ্যই থাকতে পারে স্যারের কাছে, অবশ্যই আছে। মানে আমাদের এই মানে ফরম্যাটে হয়তো নাই, মানে একজন প্রফেশনাল কোম্পানি। তাহলে স্যার আমাদের কি দিবে? স্যার কি আমাদের এই চ্যাপ্টারের সিনপসিস দিবে নাকি অন্য কিছু দিবে, যেটা দেওয়ার কথা ছিল? সাইদুল ভাই, সাদ্দাম ভাই, স্যার আমাদের কি দিবে? এই চ্যাপ্টারের সিনপসিস দিবে নাকি অন্য কিছু দেওয়ার কথা ছিল? না স্যারে এরকম কোন, এটা হচ্ছে তো 1% ওপিসি, ওটা দেওয়ার কথা ছিল আমার। ওপিসি না? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। ওকে। জি, এই সাউন্ড ফারাবি শুনতে পাচ্ছেন না আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বলি আমাদের মানে আমার কেন মানে বারবার প্রবলেম হচ্ছে, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন। মানে না আমি স্যার, তো ঠিক ওই যে আছে। নতুন বাসায় আসার পরে আসলে এখনো অনেক কাজ শেষ হয় নাই। এদিকে হয় কি যে ক্লাসও নেওয়াটাও ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? কারণ যেহেতু জি। আমি 1 মাস ঝামেলায় থাকার কারণে আসলে
এই ক্লাসটা দেরি হয়ে গেছে, সেই জন্যই আমি এই মানে আমার আপনাদের কষ্ট হলেও হ্যাঁ আমি ক্লাসটা নিয়ে নিচ্ছি আর কি। আসলে হয়েছে যে সেই জন্যই একটু প্রবলেম হয়। আমি এখন আপনাদের বলি যে আপনারা বললেন যে অফিসের ব্যাপারে, আমি অফিসের ওটা দেখে আমি আজকে আপনার নোটিফিকেশন নিয়ে আজকে পাঠাতে পারি। জি স্যার। আমি কথা বলে পাঠাবো আর কি। আর আমি নর্মালি আমি বলি আপনাদেরকে যে আমি আসলে কোনো সিনপসিস সাধারণত দিই না, কারণ লর কোনো সিনপসিস হয় না। আমি আপনাদেরকে বুকস রেফারেন্স দিতে পারবো, তারপরে আপনাদের নিজেদের ম্যানুয়াল, সাধারণত যেহেতু এখন আমি যেটা দেখতে পাই যে আপনাদের ম্যানুয়াল থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে, সুতরাং সেগুলো একটু ভালো করে পড়েন তাহলে হয়ে যায়। আর আমি কিন্তু যেভাবে বুঝিয়ে দিই আপনাদেরকে, আপনি যদি একটু মানে অ্যাটেনটিভ হন তাহলে কিন্তু আপনারা আমি মনে করি ভালো করবেন। জি স্যার, ইনশাআল্লাহ। আর আমি আপনারা পড়লে কি হয় যে আপনি একজন পড়েন সবাই শোনেন, হ্যাঁ। আর আমি স্যার তো সবসময় হলো কি মানে সে ডেজিগনেটেড ফর মানে বলা, সে তো সবসময় কি মানে সবসময় সে বলার জন্য হলো ডেজিগনেটেড। তো স্যার সবসময় বললে হয় কি তখন আর ছাত্র খুব একটা শুনতে চায় না। অন্য একজন ছাত্র বললে তখন আবার তার ভুল হচ্ছে কি না হচ্ছে, কোথায় ভুল হচ্ছে এর ধরার জন্য সবাই আবার দেখি যে অ্যাটেন্টিভ থাকে। তখন আমার কাছে মনে হয় যে পড়াটা ইফেক্টিভ হয়। সেই জন্য আমি এই প্রসেসে পড়াই। বই আমার কাছে আছে, কিন্তু আমার যেটা হয়েছে সমস্ত বই সব প্যাকেট করা, যখন আমি অন্য বাসা থেকে এখানে আসছি সব প্যাকেট করা এখন পর্যন্ত বের করা হয়নি, হয়তো আমি সামনের ক্লাসেই আমি বইগুলো আমি হয়তো প্যাকেট থেকে বের করতে পারবো। সমস্যার কারণেই প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো হ্যাঁ পরেরটা পড়েন একটু। আর কেউ কথা বলেন না, কথা বললে আপনি মিনিট কথা বলবেন প্লিজ। হ্যাঁ, maximum number of members. A public company may have any number of members. A private company can't have more than 50 members. A partnership not more than নাকি আরবি more than cannot have more than 50 members. ঠিক আছে। A partnership carrying on a banking business cannot have more than 10 members. And partnership carrying on any other types of business cannot have more than 20 members. কত মেম্বার্স? 20 মেম্বার্স। কি বলছে? তার এখানে কি বললো জিনিসটা, যে যদি কেউ যদি পার্টনারশিপ, জি স্যার। আচ্ছা, আর যদি কোনো নাম্বার নাই, প্রাইভেটের ক্ষেত্রে নট মোর দ্যান 50, আর পার্টনারশিপের ক্ষেত্রে নো মোর দ্যান 20 রাইট, নট মোর দ্যান 20 রাইট। তো এই হলো আপনাদের মোট কথা, যে ম্যাক্সিমাম নাম্বারটা এর ক্ষেত্রে আছে, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে আছে বলা আছে 50 বেশি না, আর ম্যাক্সিমাম নাম্বার পার্টনারশিপের ক্ষেত্রে বলা আছে 20 বেশি না। আর হলো কি বলছে যে পাবলিক কোম্পানির ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার নাই, তবে মিনিমাম নাম্বার সবার ক্ষেত্রে আছে নাকি, সেটা আমরা জানি তো। মিনিমাম নাম্বার প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 2, পার্টনারশিপের ক্ষেত্রে 2, আর পাবলিকের ক্ষেত্রে কত? 7। পড়ে যান, এইটা সবাই আমি মনে করি বুঝতে পারছেন, বোঝানোর কিছু নাই, পড়ে যান। হ্যাঁ। Legal status. A company is regarded by law as a single person. It has a legal personality. A partnership is a collection of individuals. It is not considered to be a single person. সিঙ্গেল পারসন বলা যাবে না, এটা হলো আর্টিফিশিয়াল জুডিশিয়াল পারসন, ঠিক আছে। হ্যাঁ, লিগ্যাল পারসন বলতে হবে, ঠিক আছে। সিঙ্গেল পারসন বলা যাবে না, এই কথা বলা যাবে না, লিগ্যাল পারসন বলতে হবে, ঠিক আছে। জি স্যার। লিগ্যাল পারসন। আর হলো পার্টনারশিপ আসলে কি মানে কালেকটিভ নেম অফ পার্টনার্স। হ্যাঁ, আর হলো এখানে কোম্পানি পার্সোনালি লায়াবল হয়, আর ওইখানে যেটা হয় যে পার্টনার্স পার্সোনালি লায়াবল হয়। এগুলো বেসিক জানতে হবে, অ্যাজ এ প্রফেশনাল স্টুডেন্ট এই বেসিক গুলো জানতে হবে। ওখানে কি হয়, ওখানে হলো মানে কোম্পানি সবকিছুর জন্য লায়াবল হয়, শেয়ার হোল্ডারদের লায়াবিলিটি ইজ লিমিটেড বাই শেয়ারস, এই জন্য আমরা বলি যে লিমিটেড কোম্পানি শেয়ার, হ্যাঁ, লিমিটেড লায়াবিলিটি লিমিটেড বাই দ্য শেয়ারস, ঠিক আছে। ওকে। আর ওইদিকে হলো যে পার্টনারশিপ হলো লিমিটেড মানে পার্সোনালি লায়াবল, পার্টনার্স আর অলওয়েজ পার্সোনালি লায়াবল, এই হলো ডিফারেন্স। আপনারা এভাবে লিখতে পারেন যদি বুঝে থাকেন। আর সবাইকে আমি রিকোয়েস্ট করি, কেউ না বুঝলে আপনাদের প্রশ্ন করতে হবে যে স্যার আমি এখানে বুঝি নাই। আমি আপনাদের বলতে পারি, খুব ভালো করে বলতে পারি যে লিগ্যাল কোম্পানি, সিকিউরিটিস লস, এগুলোর ব্যাপারে আমার খুব মানে বই পুস্তক দেখা লাগে না দেখলেও হয় আর কি, চলে, বুঝতে পারছেন। সুতরাং আপনাদের পড়া বোঝার জন্য আমি মনে করি যে আই এম দ্য রাইট পারসন, ঠিক আছে। সুতরাং কেউ আপনারা স্কিপ করে যান না প্লিজ। স্যার বলেন, কয়টা বলেন। জি। Authority of members. The property of partnership is the joint property of the partners. Each partner has the authority to bind the firm by his acts.
The property of the company belongs to the company. A shareholder in his individual capacity ওকে ওকে cannot ওকে আর করতে হবে না, এখানেই আরবিক স্টপ। তার মানে আমরা বুঝতে পারলাম যে যেহেতু যেহেতু কোম্পানির যেহেতু কি আছে আর্টিফিশিয়াল জুডিশিয়াল পারসন, সুতরাং প্রপার্টি সবসময় কোম্পানি আর ওখানে প্রপার্টি হলো পার্টনার। এটাই হলো ডিফারেন্স। হ্যাঁ, তারপর পয়েন্টটা কি আছে বলেন? Contractual capacity. A shareholder of the company can enter into contracts with the company and can be an employee of the company. Partners can contract with other partners, but not with the firm as a whole. বুঝতে পারছেন কি এই কথাটা বুঝতে পারলেন কি বললো এখানে? কি বললো আবার একটু পড়েন, মানে কি বললো বিষয়টা? বললো কি যে Shareholder of a company can enter into contracts with the company and can be an employee of the company. Partners can contract with other partners, but not with the firm as a whole. রাইট, কারণ যেহেতু পার্টনারশিপের নিজেরই কোনো লিগ্যাল এন্টিটি নাই, সুতরাং পার্টনারশিপকে তো সবাইকে মিলে তো পার্টনারশিপকে মানে আপনি লিগ্যালি আপনি বাইন্ডিং এ নিতে পারবেন না। আপনি এক পার্টনার আর এক পার্টনারের সাথে তো কন্ট্যাক্ট করতে পারবেন, বাট মানে পার্টনারশিপের সাথে কন্ট্যাক্ট কোনো হয় না, কারণ পার্টনারশিপ বলতেই তো আসলে কি মানে ইচ পারসন। ক্লিয়ার? Yes, sir. স্যার এটা একটু আরেকবার বলুন স্যার। হ্যাঁ, মানে বলছে যে আপনি এজ এ শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি ইউ ক্যান মানে কন্ট্রাক্ট মানে মেক কন্ট্রাক্ট উইথ কোম্পানি। কোম্পানির সাথে আপনি নিজে কন্ট্যাক্ট করতে পারবেন, কারণ কোম্পানি তো নিজেই একজন ব্যক্তি, যার নাম আমরা বলি যে আর্টিফিশিয়াল জুডিশিয়াল পারসন। কিন্তু পার্টনারশিপ তো নিজে কোনো ব্যক্তি সাথে সবাই, হ্যাঁ, পার্টনারশিপের সাথে কোনো কি হয় না, কন্ট্যাক্ট হবে না, হবে পার্টনারের সাথে হবে, কারণ পার্টনার সাথে পার্সোনালি লাইব এ বি সি, অর্থাৎ আপনি এর সাথে করলেন, আপনি বির সাথে করলেন, এরকম হবে। কিন্তু আপনি এইভাবে হবে না যে আমি পার্টনারশিপের সাথে করলাম এ বি দুজনই লাইবল, এরকম হবে না। যদি মানে স্যার মানে হোল পার্টনারশিপ ফার্মের সাথে আমি কন্টাক্ট করতে পারবো না? না না, মানে হ্যাঁ, অর্থাৎ আপনি বলতে পারবেন না ভাই আমি কন্ট্যাক্ট করেছি এও লাইবল বিও লাইবল, তা না, আপনি সেপারেট আপনি কন্ট্যাক্ট করতে পারবেন সবার সাথে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার, জি স্যার। পরে কি আছে বলেন? A partnership firm is managed by the partners themselves. The work of management can be distributed among them in any manner they like. The company is managed by the board of directors or whole-time directors or managing directors or manager who are selected in the manner provided by the Act. A shareholder as such cannot participate in the management. ঠিক আছে, এটা এই সহজ কথা আর কি, যে পার্টনারশিপ নরমালি কি হয়, ম্যানেজ বাই দ্য পার্টনার্স। আর কোম্পানি হলে সবসময় কি হয়, কোম্পানি হয় বোর্ড অফ ডাইরেক্টরদের দ্বারা ম্যানেজ হয়। হ্যাঁ, বোর্ড অফ ডাইরেক্টরস, এবং ডাইরেক্টরস আর সিলেক্টেড বাই মানে ইলেক্টেড বাই দ্য শেয়ার হোল্ডার্স। ওকে, তো অ্যাক্টিভলি ম্যানেজমেন্টে স্যার পার্টিসিপেট করে না কখনো? না না না, এবং মানে ডাইরেক্টর যারা আছে তারা মানে দে উইল নট পার্টিসিপেট ইন দ্য ডে টু ডে ম্যানেজমেন্ট, বাট পার্টনার্স আর পার্টিসিপেটিং ইন ডে টু ডে ম্যানেজমেন্ট। ওকে, এই হলো পার্থক্য। ঠিক আছে স্যার, ডাইরেক্টর একটু আরেকবার বলুন স্যার। ডাইরেক্টরস এবং শেয়ার হোল্ডার্স তারা আসলে ডে টু ডে ম্যানেজমেন্টে তারা অংশগ্রহণ করে না, সাধারণত করবে না, এটাই দে আর পলিসি মেকার। বুঝতে পারছেন? আপনি যদি বুঝতে চান তাহলে দে আর পলিসি মেকার, তারা হলো পলিসি করবে, সেই অনুযায়ী কোম্পানি রান করবে বাই দ্য এমডি এন্ড হিজ স্টাফস। আর যদি কোনো ডাইরেক্টর যদি মানে ডে টু ডে অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে চায়, তাহলে তাকে বলা হবে হোল টাইম ডাইরেক্টরস। যার আরেকটা নাম হলো এক্সিকিউটিভ ডাইরেক্টরস। আমরা যে ইডি বলি, ইডি সাহেব বলি না, ইডি সাহেব, এই ইডি আসলে ইডির লিগ্যাল সংজ্ঞা হলো হোল টাইম ডাইরেক্টরস। সে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবে না? না, ইন্ডিপেন্ডেন্ট তো ভিন্ন জিনিস, ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না। মানে কোন শেয়ার হোল্ডার যদি ফুল টাইম যদি মানে অংশগ্রহণ করে, তাহলে তার নাম হলো হোল টাইম ডাইরেক্টরস। লিগ্যালি হলো তার নাম ডাইরেক্টর। তো কোনো ম্যানেজমেন্টেই পার্টিসিপেট করে না, তারা ইন্ডিপেন্ডেন্ট থাকে। ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, ম্যানেজমেন্টে না, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তো কখনোই ম্যানেজমেন্ট অংশগ্রহণ করবে না। কিন্তু আমার কথা হলো যে যদি কোনো মানে শেয়ার হোল্ডার ডাইরেক্টর সে যদি মানে ফুল টাইম মানে সে যদি ধরেন একজন ইন্স্যুরেন্সের বোর্ডের একজন ডাইরেক্টর, তার কি আছে, হি হ্যাজ এভরি কোয়ালিটি, এভরি এক্সপেরিয়েন্স, হ্যাঁ, যেটা কি মানে যেগুলো হলো ইয়া কি কাভার্ড বাই মানে ইয়া কি ওই আইডিআর নোটিফিকেশন টু বি অ্যান এমডি। ঠিক আছে, এরকম যদি কোনো ডাইরেক্টর থাকে, হি ক্যান বি দ্য
হি ক্যান বি দ্য মানে ম্যানেজিং ডাইরেক্টর, বুঝতে পারছেন? কিন্তু কিন্তু সে তখন ফুল টাইম ডাইরেক্টর হয়ে গেল, সে তখন এমডি হয়ে গেল। আবার কোনো ডাইরেক্টর যদি এরকম থাকে যে হি হ্যাজ দ্য মানে আর কি কোয়ালিফিকেশন অফ মেবি আন্ডার রাইটিং, আন্ডার রাইটিং, রিইন্স্যুরেন্স, এগুলো সে খুব ভালো জানে, হি নোজ মানে ওয়েল, এবং কোম্পানি ফিল করে যে আসলে তার মধ্যে তার যে এক্সপিরিয়েন্স এবং তার যে আর কি মানে স্কিলনেস, এটা আসলে কোম্পানির জন্য দরকার। সেই ডাইরেক্টর কিন্তু হতে পারে যে ডাইরেক্টর আন্ডাররাইটিং এন্ড রিইন্স্যুরেন্স, এভাবে কিন্তু সে হইতে পারে। কিন্তু ওই ডাইরেক্টরের নাম হলো লিগ্যালি হয়ে যাবে ফুল টাইম ডাইরেক্টর, তখন সে হবে হলো হোল টাইম ডাইরেক্টর, যার একটা নাম হলো ইডি, আমরা যে বলি যে ইডি বলি আর কি। সে আসলে কি, বুঝতে পারছেন এটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কিন্তু আপনাদের কিন্তু জি স্যার বললে হবে না, এটাকে কিন্তু খুব মানে লিগ্যালি বুঝতে হবে। কারণ আমাদের কিন্তু আমি আপনাদের সবসময় বলে থাকি যে যদি মানে ভালো অ্যাকাউন্টেন্ট হইতে চান তাহলে ভালো কমার্শিয়াল ল জানতে হবে। ভালো কমার্শিয়াল ল না জেনে কারোর পক্ষেই ভালো হওয়ার কোনো সুযোগ নাই, অ্যাকাউন্টেন্ট হওয়ার সুযোগ নাই। সুতরাং আপনাদের এগুলো ভালো করে বুঝতে হবে কিন্তু ইডি এবং মানে অনেক জায়গায় দেখবেন যে পোস্ট আছে ইডি, আসলে সেই ইডি কিনা, সেই ইডি আসলে হলো যে সে হলো কর্মচারী, সে হলো আসলে মূলত কর্মচারী, তার নামই হলো ইডি, বুঝতে পারছেন? তো এরকম তো ইডি আর আমরা যে বললাম যেটা যে এই যখনই কোনো ডাইরেক্টর সে ফুল টাইম সময় দিবে তখন তার নাম হলো ফুল টাইম ডাইরেক্টর এবং সেই হলো ইডি, ঠিক আছে? এই হলো। তো আমার মনে হয় যে এখন যেগুলো আছে মানে ডিফারেন্স যেগুলো আছে সেগুলো নিয়ে এখন আপনি নিজেরা পড়েন, এত তাই না, নাহলে কভার হবে না। এরপরের টপিকে চলে যান এখন, ঠিক আছে? জি শামস, স্যার পরেরটা চলে যান। মানে পরের টপিক স্যার। হ্যাঁ, ডিফারেন্স আর যেগুলো আছে সেগুলো পড়ে নিবেন, কারণ এই ডিফারেন্স এগুলো যদি পরীক্ষা আসছে এবং পরীক্ষা আসতে পারে, এগুলো আসলে হয়তো আসবে 6-7 মার্কসে আসবে, 5-7টা দিলেই হবে। ওখানে যে ডিফারেন্স 7টা ডিফারেন্স দিলে 7 মার্কস কভার করবে, বা 10টা দিলেই হবে, বাকিগুলো আপনি পড়ে নিন, ঠিক আছে? স্যার পরের টপিক হচ্ছে স্যার কনভার্সন অফ প্রাইভেট কোম্পানি ইনটু পাবলিক কোম্পানি, এটা হচ্ছে টপিক। জি, তাড়াতাড়ি পড়েন। সেকশন কত, 231 না কত? 231, জি স্যার। হ্যাঁ, এটা পড়েন। Private company having at least 7 members can be converted into a public company by altering its article in such manner that they no longer include the provisions which, under clause of subsection 1 and of section 2 of the Company Act, are required to be included in the articles of a company in order to constitute a private company. From the date of such alteration, the company ceases to be a private company and is required within a period of 30 days after the said date, file with the registrar either a prospectus or a statement in lieu of a prospectus. Section 2. In lieu of, in lieu of. Yes, sir. In lieu, পরিবর্তে। In lieu of prospectus, right? তারপর বলেন। স্যার নাই স্যার এখানে। এই আচ্ছা, সেকশন 231 এখানে বলছে কি যে কনভার্সনস অফ পাবলিক প্রাইভেট কোম্পানি ইনটু পাবলিক, এই তো? জি স্যার। কি বলছেন? কনভার্সনস অফ প্রাইভেট কোম্পানি ইনটু পাবলিক, এই তো নাকি? স্যার জি স্যার, এক্স্যাক্টলি। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষা আপনাদের আসছে। আপনি শুনেন, আমি এই সাধারণত এই কোশ্চেনটা দিয়েও আপনাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি। যে এই কোশ্চেনটা পরীক্ষায় এভাবে আসছে, এই যে এ কোম্পানি আপনাদের পরীক্ষা আসছিল, হ্যাভিং 5 members wants to convert his private company into public. Please write the procedure of conversions of a private company into public. এই পরীক্ষায় এইভাবে আসছিল, আপনি বুঝতে পারলেন কোশ্চেনটা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। বুঝছেন? আবার বলি, বাংলায় বলি এবার, যে একটা কোম্পানির 5 জন কি আছে, শেয়ার হোল্ডার আছে, তারা চায় তাদের কোম্পানি তারা পাবলিক প্রাইভেট থেকে পাবলিক করবে। আপনি লেখেন কি প্রসিডিউরটা কি লেখেন, এটা পরীক্ষা আসছে। আমাদের ছাত্ররা করছে কি জানেন, সবাই প্রসিডিউর লিখে দিয়ে আসছে, এবং সবাই মানে মোটামুটি পাস করার জন্য ওটা 7 মার্কস ছিল, সবাই 7-7, কারণ কম পড়ে গেছে একদম, বুঝতে পারছেন? তো ওনারা মার্কস পাইছে হলো 7-2, সাথে যদি 2 পান তাহলে কখনো পাস করবেন বলেন তো? জি না স্যার, সাথে 2 বলে তো পাস করা যাবে না। জি। হ্যাঁ,
তাহলে কেন আপনি মানে মানে ইউ মানে গট 20 আউট অফ 7 সেটা আমি বলি যে আসলে কোশ্চেনটার মধ্যেই প্রথমেই দেখেন বলছে যে কোম্পানি হ্যাভিং 5 মেম্বার্স, আর আপনি যখন 231 বললেন তখন কি বললেন শামস ফারাবি? জি স্যার। প্রথমেই বললেন যে এ কোম্পানি হ্যাভিং 7 or more মেম্বার্স, এটা বলছেন না? জি স্যার, মিনিমাম নাম্বার অফ প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানি স্যার, পাবলিক কোম্পানিজ মিনিমাম হচ্ছে স্যার 7 মেম্বার। হ্যাঁ, তো ওখানে বলা আছে কি যে এ কোম্পানি হ্যাভিং 7 or more মেম্বার্স, এই কথা বলা আছে না? জি স্যার। ওর নাম্বার তারাই শুধু কনভার্ট করতে পারবে। তাহলে তো প্রথমে আপনাকে কিন্তু এই প্রশ্ন লেখার সময় মানে উত্তর যখন আপনি অ্যান্সার লিখবেন তখন তো আপনাকে কি করতে হবে? আপনাকে আগে বলতে হবে যে মানে নিয়মটা বলতে হবে যে ফার্স্ট ইউ হ্যাভ টু কনভার্ট ইউর কোম্পানি কি ইনটু কি পাবলিক স্যার। হ্যাঁ, হ্যাঁ, মানে না মানে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মানে নাম্বার অফ শেয়ার হোল্ডার্স, এটা চেঞ্জ করতে জি প্রথমে, স্যার, কারণ প্রথমে আপনি 5 জন আছেন, 7 জন করতে হবে স্যার। 7 জন করতে হবে। তাহলে সেই প্রসিডিউরটা বলতে হবে 7 জন করার নিয়মটাকে। সেটা আপনি বা বলেন বা না বলেন অন্ততপক্ষে এই কথাটুকু তো বলতে হবে। কারণ আপনার আইন বলছে যে এই কোম্পানি হ্যাভিং 7 or more মেম্বার্স। তাহলে আপনি সরাসরি লেখা শুরু করলেন প্রসিডিউর। তাহলে কি আপনাকে নাম্বার দেবো আমরা? না আপনি আপনাকে দিবেন কিনা বলেন? স্যার আপনাকে দিল। না আপনাকে দেখতে দিলে তো আপনি দিবেন না। আমি যে বুঝাই দিই আপনাকে। কারণ আপনি আইন পড়তেছেন তো, এটা আইনের অ্যান্সার দিচ্ছেন, তাই না? সবাই? আচ্ছা স্যার আমরা এখন তো আমাদের কোশ্চেন হলো এমসিকিউ আসবে, যেটা না বর্তমানে হ্যাঁ, না ওই এমসিকিউ এর মধ্যে বুঝবেন না। কারণ যদি আপনি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তখন এমসিকিউ আপনার কি হবে? বুঝতে পারছেন? জি স্যার। আমি বলতে চাচ্ছি যে আপনি কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। ঠিক আছে? জি আপনি যদি এভাবে দিয়ে দিল এ কোম্পানি মানে হ্যাভিং 5 মেম্বার্স ওয়ান্ট টু কনভার্ট কোম্পানি, তাহলে কি কনভার্ট করা যাবে কি যাবে না নাকি মোটেও যাবে, এভাবে একটা দিয়ে দিল। ইয়েস নো দিয়ে দিল। জি স্যার। এটা একটা দিয়ে দিল। ইয়েস নো মানে বা ট্রু ফলসে দিয়ে দিলে তখন জিনিসটা মানে একটু আগে যেটা एग्जांपल দিলেন যে 2 পাইছে 20 এর ভিতরে বা 7 এর ভিতরে 2, তাহলে সেই ক্ষেত্রে ওখানে তো মানে সেক্ষেত্রে তো আপনি কিছুই পাবেন না, জিরো পাবেন, জিরো হয়ে তাই না? জি স্যার, আরো বেশি তখন পাবেন মানে যে আরো বেশি সময়। জি এই জন্য আমি যেটা আপনাদের কিন্তু আমি বলতে চাচ্ছি যে কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। বুঝতে পারছেন? জি স্যার। মানে আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমি এই এই উদাহরণ যখন দিছি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু তখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে যে কি বলে। আমি বললাম যে ইয়েস, আমি বললাম যে কাম আইসিবি এবং লার্ন দিস টাইপ অফ কি নলেজ। বুঝতে পারছেন? ঢাকা ইউনিভার্সিটিতে বসে কিন্তু আমি, বুঝতে পারছেন কি আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, কারণ দিস ইজ ডিফারেন্স বিটুইন প্রফেশনাল ইনস্টিটিউট এন্ড এডুকেশনাল ইনস্টিটিউট, whether it is ঢাকা ডিইউ আর ইউ, আপনি যাই বলেন, রাজশাহী বলেন, ইউনিভার্সিটি বলেন, কিন্তু ডিফারেন্স আইসিবির সাথে ডিফারেন্স। আমি কিন্তু এইভাবে ঢাকা ইউনিভার্সিটিতে একদম মানে কমার্স ফ্যাকাল্টিতে আমি কিন্তু এইভাবে কোশ্চেন করছি, কেউ উত্তর দিতে পারে নাই। বুঝতে পারছেন? আমি বলছি যে আমাদের স্টুডেন্টরা এগুলো শেখে এবং এটাই শেখা উচিত। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কখনো কি করা যায়, কাজ করা যায় না ফিল্ডে, এভাবে আমি বুঝিয়েছি। আচ্ছা, তো আমি আপনাদের একটু মানে আবার একটুখানি আমাকে 1 মিনিট সময় দেন, 1-2 মিনিট প্লিজ। স্যার ওকে ঠিক আছে। ফারাবি ভাই, ব্যাপারটা একটু আমার ভাই আবার বুঝিয়ে দেন তো, আমি বুঝতে পারি নাই। কোনটা ভাইয়া? এই যে মাত্র যেটা নিয়ে স্যার আলোচনা করলো। ও, এটা হচ্ছে আপনার প্রাইভেট কোম্পানিকে পাবলিক কোম্পানি করা। এখন প্রাইভেট কোম্পানিতে আপনার ম্যাক্সিমাম মেম্বার হচ্ছে 7। স্যার যে কোশ্চেনটা রেফার করছিলেন সেখানে কোশ্চেনে লেখা ছিল কি যে 5 জন মেম্বার আছে, তার মধ্যে একজন চায় প্রাইভেট কোম্পানিকে পাবলিক করতে। হ্যাঁ, এখন প্রাইভেট কোম্পানিকে পাবলিক করতে গেলে আপনার আছে 1:5, তার মানে 4 জন চায় না, 1 জন চায়। যেহেতু আপনার মিনিমাম নাম্বার হচ্ছে 7, ঠিক আছে, ভুল বলছি আগের কথাটা। আপনার প্রাইভেট কোম্পানির মিনিমাম নাম্বার অফ মেম্বার হচ্ছে 7। এখন যদি কোম্পানিতে প্রাইভেট কোম্পানিতে যদি আপনার মেম্বার 5 থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো হবেই না, সেটাকে আপনার আগে করতে হবে, মেম্বার সংখ্যা বাড়ায় 7 করতে হবে মিনিমাম। তাহলে 2 জন এক্সট্রা মেম্বার আগে অ্যাড করতে হবে পাবলিক করতে গেলে। হ্যাঁ, তারপরে ওই যে 231 সেকশনের সাবসেকশন 1 আর সেকশন 2 কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আপনার কোম্পানি অল্টারেশন করার জন্য আপনার করতে হবে, কোম্পানির একটা প্রসপেক্টাস বানাতে হবে, এরপরে রেজিস্ট্রারের কাছে ফাইল করতে হবে। এটা হচ্ছে এই 6 নম্বর সেকশনের জিস্ট।
জি ভাই, এখানে ধন্যবাদ ভাই। টাইম পিরিয়ড দেওয়া আছে, এই যে 30 days after the said date file with registrar, তার মানে যেদিন রেজিস্ট্রারের কাছে আপনি কোম্পানি প্রাইভেট থেকে পাবলিক করার জন্য অ্যাপ্লিকেশন করবেন, তার 30 দিনের মধ্যে আপনাকে আইদার একটা প্রসপেক্টাস দিতে হবে অথবা একটা স্টেটমেন্ট দিতে হবে একটা। জি ভাই, ক্লিয়ার বুঝতে পারছি, ধন্যবাদ ভাই। ওকে। আচ্ছা, আমাদের ইন্টারেক্টিভ কোশ্চেন কি স্যার আলোচনা করুন না বলছে? না, ইন্টারেক্টিভ কোশ্চেনের অ্যান্সার তো ভাই এটা তো আমরা পেয়ে গেছি অলরেডি, ওটাতে অ্যান্সার হচ্ছে নো। কারণ ইন্টারেক্টিভ কোশ্চেনে মেম্বার আছে কি পার্টনারশিপে 26, পার্টনারশিপে মেম্বার তো আপনার মিনিমাম ম্যাক্সিমাম আপনার 20-এর বেশি হওয়া যাবে না, তার মানে এই কোম্পানি হচ্ছে করা যাবে না, আনরেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম করা যাবে না। স্যার অ্যান্সার দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি, আন্ডার ল এটা করা যাবে না। আর এরপরে লাস্টে কি বলছে যে কি কোনো পেনাল্টি থাকলে কি হবে, পেনাল্টি থাকলে বোধহয় 5,000 টাকা ফাইন হবে, চ্যাপ্টার এন্ডে যে অ্যান্সার দেওয়া আছে ভাই। ও আচ্ছা আচ্ছা, না আমি ভাবছি ও যে স্যার ডিসকাস করে বলছিল তো রিসার্চ না করার না জন্য না, আমরা স্যার আমরা ওই যে প্রাইভেট কোম্পানি আর পার্টনারশিপ কোম্পানির বাকি যে ডিফারেন্স গুলো এগুলা স্যার বলছে যে সেলফ স্টাডি করে নিয়ে নিতে, আমরা মুভ অন করি মানে পরবর্তী সেকশন গুলাতে বইয়ের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আছি আমরা পেজ 10 সেকশন নাম্বার। হ্যাঁ পড়াবি, হ্যাঁ সাউন্ডস পড়াবি। জি স্যার। বলো। হ্যাঁ তাহলে কি কি তোমরা ওটা কি বুঝতে পারলা? আমি আবার বুঝিয়ে দিই একবার, তোমরা নিজেরা নিজে আলাপ করছো, তারপরে আমি বুঝিয়ে দিই একবার। তাহলে কি হলো যে একটা কোম্পানি আসলে আমরা আইন বলছে যে 7 জন অথবা মোর না হলে কি সেই কোম্পানিকে কনভার্ট করা যায় না, ঠিক আছে? কিন্তু প্রশ্ন করার সময় কিন্তু এরকম টেকনিক্যাল কোশ্চেন করা হবে তোমাদেরকে, ঠিক আছে? যাতে তোমরা জানো আসলে প্রকৃতপক্ষে মানে এটা কি আসলে পড়ার জন্য পড়লা নাকি বুঝে বুঝে পড়লা, সেটা বোঝার জন্য কি। সেই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে যে মানে প্রসিডিওর অফ কি মানে এই যে এই আর কি ইনক্রিজ দ্য মেম্বার ফ্রম 5 to 7 এটা বলতে হবে আপনাকে, যে কমপক্ষে অ্যাটলিস্ট এটা 7 হইতে হবে, সেটা বলতে হবে যে আমি হ্যাঁ আমার যে এক্সিস্টিং নাম্বার আছে সেই নাম্বার থেকে এটাকে বাড়াতে হবে, হ্যাঁ বাড়িয়ে এটাকে 7 করতে হবে। এখন সেটা করার নিয়ম আছে, নিয়ম যদি প্রাইভেট কোম্পানি, যেহেতু প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে হলো যে আপনার এক্সিস্টিং শেয়ার থেকে আরো দুজনকে শেয়ার দিতে হবে, কারণ যেহেতু এখানে মানে এক্সিস্টিং যারা আছে সেখান থেকে শেয়ার দুজনকে ট্রান্সফার করতে হবে, পরে দুজনকে বাড়াইতে হবে, বুঝতে পারছেন? স্যার তারপরে বলতে দুজন হবে কি, স্যার দুজনকে যে বাড়াবে সেটা কি স্যার বাইরে থেকে নিয়ে বাড়াবে নাকি? হ্যাঁ সেটা ইম্যাটেরিয়াল এই ক্ষেত্রে স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে ম্যাটেরিয়াল না যদিও, কারণ প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে যেহেতু শেয়ার ট্রান্সফার করা যায় না কথাটা আছে। আমাদের ভিতর থেকেই হবে আসলে। জি স্যার, আমার কোশ্চেন এটা স্যার, যেহেতু ট্রান্সফার করা যায় না সেক্ষেত্রে কি করবে আর কি? সেক্ষেত্রে নিয়ম হলো যে মানে সেক্ষেত্রে নিয়ম হলো যে কি করতে হবে, আপনাকে বলতে হবে প্রথমে যে আমরা কোম্পানিকে কনভার্সন করতে চাই, এইভাবে বোর্ড মিটিং এর মধ্যে বলতে হবে যে যেহেতু আমরা কনভার্ট করতে চাই, সুতরাং আমাদের মিনিমাম নাম্বার যেহেতু 5 জন, এটাকে 7 জন করতে হবে, তাইলে আমাদের নিজের থেকে আমাদের যে ইয়ে আছে আমরা বাকি অমুক তমুককে দিতে চাই, ওই মানে পারপাসটা বলতে হবে, ঠিক আছে? দিয়ে আপনাকে নাম্বার বাড়াইতে হবে। স্যার ইয়াতে কি আরজিএসসি থেকে কোনো কিছু দিতে হবে যে আমি যে বাড়াচ্ছি বা ট্রান্সফার করতে, এটার জন্য না, কোনো পেজ বা বোর্ড ডিসিশন দিতে হবে আপনাকে, ও আচ্ছা বোর্ড ডিসিশনটা দিতে হবে আপনাকে, ঠিক আছে? ঠিক আছে, দিয়ে আপনাকে 7 জন বানাইতে হবে। তো তারপরে কি করতে হবে, তো তারপরে যেটা মানে 5 জন মেম্বার হওয়ার পরে তারপরে আপনাকে বলতে হবে যে 5 জন হয়েছে, এখন এই কোম্পানি কি ইজ এলিজিবল টু কনভার্ট টু পাবলিক। তারপর বলতে হবে 7 জন স্যার। 7 জন, হ্যাঁ 7 জন, অ্যাটলিস্ট 7 জন। তারপরে বলতে হবে আপনাকে প্রসিডিউরটা কি, প্রসিডিউর যেটা পড়লো ফারাবি কি বললেন যে ফার্স্টে কি করতে হবে, আগে ইজিএম করতে হবে একটা, তাই না? স্যার একটা অ্যানুয়াল জেনারেল মিটিং করে সেখানে রেজোলিউশন দিতে হবে। না 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 না, শুনেন, হ্যাঁ কি বললেন বলেন তো আবার। স্যার অ্যানুয়াল যে মানে এজিএম এ একটা রেজোলিউশন দেওয়া যে প্রাইভেট কে পাবলিক করা। রং এগুলো রং, ঠিক আছে? এই ডিফারেন্স গুলো বুঝতে হবে যে এজিএম এর এটা কোনো সাবজেক্ট না এটা, ঠিক আছে? আমি আপনাদের মানে একটু মনে রাখেন, মানে সব কথা এখনই মাথায় ঢুকবে তা না। এজিএম যখন বলবেন অ্যানুয়াল জেনারেল মিটিং,
এই যে অ্যানুয়াল দিয়ে বোঝানো হয় যে প্রত্যেকটা কোম্পানি তাদের বছরে একটা এজিএম করতে হয়, একটা জেনারেল মিটিং করতে হয়, তার নাম হলো অ্যানুয়াল মানে বার্ষিক, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখন আপনি এই এজিএম এর সাধারণত এজেন্ডা হলো 4টা। একটা হলো কি, আমি সহজ করে বলি আর কি, সুন্দর মানে যেটা আমরা সহজ করে বুঝি আর কি, যে অ্যাকাউন্টস পাস এভাবে বলি না আমরা, 1 নম্বর এজেন্ডা। যে মানে ওইভাবে বললাম, কিন্তু আসলে এটার নাম হলো টু হলো কি, রিসিভ, কনসিডার এন্ড অ্যাডপ্ট কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার অমুক and অমুক, হ্যাঁ, এন্ড কি এমন অডিটরস রিপোর্টস এন্ড ডাইরেক্টরস রিপোর্ট দেয়ার অন। এটা হলো ফুল সংজ্ঞার নাম, কিন্তু আমি সহজ করে বোঝানোর জন্য বললাম যে অ্যাকাউন্টস পাস আর কি করি, এটা হলো একটা এজেন্ডা, ঠিক আছে? ওকে, জি স্যার। এবং 2 বুঝতে পারছেন? 3 কি করি? 3 হলো আমরা হলো কি করি, টু ডিক্লেয়ার ডিভিডেন্ড, ঠিক আছে? আর 4 কি করি? 4 কি করি বলেন, মনে আছে কারো? টু অ্যাপয়েন্ট অর রিঅ্যাপয়েন্টমেন্ট অফ অডিটরস, নাকি? জি কি স্যার। শুনতে পাচ্ছেন? এই 4টার নাম হলো অ্যানুয়াল জেনারেল মিটিং। এটা হলো অ্যানুয়াল জেনারেল মিটিং এর কাজ। এই 4টা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। যেগুলো রুটিন কাজ, যেটা প্রত্যেক বছর করতে হবে। যেমন এখন নতুন একটা আসছে কি, যে কর্পোরেট গভর্নেন্স অডিটরের নিয়োগ, তাই না? এটা কি রুটিন কাজ, প্রত্যেক বছরই আপনি করতে হবে। তারই আরেকটা এজেন্ডা আসবে, টু অ্যাপয়েন্ট সিজি অডিটর। কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে এইভাবে যদি কোম্পানি আরো কিছু থাকে যেগুলো আসলে মানে আইন অনুযায়ী করতে হচ্ছে, যেগুলো সে মানে মানে যেগুলো প্রতি বছরই করতে হবে, সেগুলো সেগুলো এখানে আসতে পারে, অন্য কিছু না। আসলে মূলত এজেন্ডা ছিল 4টা, এখন আবার একটা বাড়ছে। আচ্ছা, আরো আপনি করতে পারেন এর সাথে, আবার নতুন একটা আসছে, হ্যাঁ, 6 নাম্বার হতে পারে কি, টু অ্যাপয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার্স। বুঝতে পারছেন? নতুন নিয়ম হয়েছে। কি নিয়ম হয়েছে? এজিএম করলেই প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে না, পাবলিক কোম্পানির ক্ষেত্রে কি হইতে হবে, একজন স্ক্রুটিনাইজার নিয়োগ করতে হবে যে আপনার ভোট ঠিক মতো হচ্ছে কিনা, ঠিক আছে? আমি এবছরে ধরেন 30টা না 25টার মতো করছি এগুলো, এবং এটার পুরো সাজেশন সরকারের কাছে বিভিন্নভাবে এটাকে পাঠানো, এটা করার পিছনে মানে আমি সবসময় কাজ করছি এটার পিছনে এবং রিপোর্ট করেছি এটা করানোর জন্য, এবং এটা হয়েছে, এটা বাইরেও আছে এটা। বুঝতে পারছেন? তাহলে এই বিষয়গুলো হলো অ্যানুয়াল জেনারেল মিটিং এর কাজ। আপনি যদি অ্যানুয়াল জেনারেল মিটিং বলেন তাহলে ভুল, কিন্তু আপনি যে এখন যে কাজটা করতেছেন এটা রুটিন কাজ না, এটা তো আপনি হয়তো একবারই করবেন নাকি, জি স্যার, একবারই। প্রাইভেট হয়তো একবারই করবেন। তা আপনি তো এটা যদি আপনি অ্যানুয়াল জেনারেল মিটিং এর সাথে করতে চান তাইলে আপনি করতে পারবেন। তাহলে এই সবটির নাম হলো সাধারণ এজেন্ডা। আপনাকে কি করতে হবে, কি স্পেশাল এজেন্ডা একটা দিতে হবে, এটার নাম হলো স্পেশাল এজেন্ডা। ওইটা হলো মানে তখন স্পেশাল এজেন্ডা আলাদা দিয়ে আপনাকে বলতে হবে যে আপনি কি করতে চান, হ্যাঁ, টু কনভার্ট, হ্যাঁ, মানে কোম্পানি টু পাবলিক, এই কথা বলতে হবে। তার একটা সেপারেট এজেন্ডা দেওয়া লাগবে, দিয়ে 21 দিনের নোটিশ দেওয়া লাগবে। এখন যেহেতু এজিএম এবং ইজিএম দুইটাই 21 দিনের, সুতরাং এখন আর নোটিশের কথা আমরা বলি না, কারণ দুইটাই এখন 21 দিনের। আগে ছিল হলো এজিএম ছিল কদিন, 14 দিন, আর ইজিএম ছিল কদিন, 21 দিন। কি সবাই সবাই জানেন এটা? বুঝতে পারতেছেন সবাই? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি স্যার। তো এখন যেটা হয়েছে, এখন আসলে নাও মানে এটা কোম্পানি আইন চেঞ্জ হয়ে গেছে, এখন আসলে এজিএম এর ক্ষেত্রে 21 দিন, ইজিএম এর ক্ষেত্রে 21 দিন, এই জন্য আর ওইটা বলি না। কিন্তু নরমালি সবাই, আপনি আমি আমাদের যারা মানে আপনাদের যত স্যার আছে, সিএসিএম আমরা সবাই বুঝি, যখনই আমরা বলবো যে একটা ইজিএম করিতে হইবে, এর অর্থ আমরা সবাই বুঝি যে একটা আলাদা একটা মিটিং করতে হবে শেয়ার হোল্ডারদেরকে নিয়ে, তার নাম হলো ইজিএম। মানে মানে এক্সট্রা জেনারেল মিটিং, হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং। তার মানে অর্ডিনারি ছাড়া এই অ্যানুয়াল মানে অর্ডিনারি, এই এজিএম এর একটা নাম আছে ওজিএম। ওজিএম মানে কি, অর্ডিনারি জেনারেল মিটিং। বুঝতে পারছেন? তার সামনে আর ইজিএম মানে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং, মানে এটা ছাড়া মানে যে কোনো সময় তো আপনি আপনি হয়তো চাইলেন এজিএম তো বছরে একবার করতে হয়, সুতরাং আপনি তো বসে থাকবেন না, আপনার হয়তো এখনই কোম্পানিটাকে কনভার্ট করতে হবে, তখন আপনি কি করবেন, ইজিএম। ইজিএম ক্লিয়ার? তাহলে। হ্যাঁ, তাহলে ইজিএম আমরা যদি অ্যানুয়াল জেনারেল মিটিং বলি, তাহলে আমি বুঝবো, মানে হয়তো অনেকেই বুঝবে, কিন্তু আমি বুঝবো যে আমি না বুঝি কথাগুলো বলতেছি। এরকম না বুঝে কথা বললে যেটা হবে, আপনারা তো না বুঝেই বলবেন, আপনারা স্টুডেন্ট। কিন্তু আমি যদি কোয়ালিফাই করি, তারপরে আমি লেখাপড়া না করি, এক জায়গায় বলে ফেলি এরকম, তাহলে তখন কিন্তু এটা আমি মনে করি ঠিক না। তো কি হবে,
তাহলে আমরা বলবো কি ওটার নাম হলো ইজিএম করতে হবে। ইজিএম করে একটা স্পেশাল রেজুলেশন নিতে হবে যে আমি আমার কোম্পানিকে কনভার্ট করতে চাই প্রাইভেট টু পাবলিক, তাই না? এবং স্যার যথারীতি ইজিএম এর ফুল মিনিংটা কি জানি বলছিলেন? যেমন ইজিএম এক্সট্রা জেনারেল আর এক্সট্রা জেনারেল মিটিং। এক্সট্রাঅর্ডিনারি স্যার অর্ডিনারি জেনারেল, অর্ডিনারি জেনারেল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং। এক্সট্রা মানে অর্ডিনারি ছাড়াও আরেকটা করেন, এই জন্য নামটা হলো এক্সট্রাঅর্ডিনারি। বুঝতে পারছেন? জি স্যার। অতিরিক্ত করছেন, তাহলে এটা করতে হবে। সেই জন্য আমরা শোনেন মানে আমাদের আসলে অনেক কনসেপ্ট ক্লিয়ার করে আসলে এই শেখা উচিত। যেমন জেনারেল মিটিং বললেই আমরা বুঝবো শেয়ার হোল্ডার মিটিং। সেটা কি অ্যানুয়াল? যদি অ্যানুয়াল হয় তাহলে বছরে একবার, যেটা নরমাল হইতেই হবে, বছরে একবারই হবে। সেটা কি মানে এক্সট্রা? তাহলে যে কোনো সময় হইতে পারে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি করব? একটা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং করব এবং সেখানে আমাদের এই বিষয়টাকে পাস করাবো। হ্যাঁ, পাস করানোর পরে আবার কি করব? একটা যথারীতি একটা আমরা কি করব? একটা রিটার্ন দেব। রিটার্নটা কোথায় দেব? আরজেসিতে। যেটা বলা আছে না 30 ডেজ এর মধ্যে 30 ডেজ, তাই না? কি বলা আছে ফারাবি? জি স্যার, এখানে বলা আছে স্যার, from the date of such alteration of the company ceases to be a private company and is required within a period of 30 days after the said date, file with the registrar. এখানে স্যার রেজিস্ট্রার মানে আর কিছু বলতে চাচ্ছে আর কি, রেজিস্ট্রার মানে REGISTRAR, রেজিস্ট্রার। রেজিস্ট্রার। হ্যাঁ, টারার বলা যাবে না, রেজিস্ট্রার। রেজিস্ট্রার টারার না, রেজিস্ট্রার। হ্যাঁ, either আর রেজিস্ট্রার TER যদি দেই তাহলে হলো বই। ঠিক আছে? জি স্যার, আমাদের either a prospectus or a statement in the absence of in lieu of prospectus। ঠিক আছে? হ্যাঁ, তার মানে সেটা বলি কেন ওই কথাগুলো আসছে আমি বুঝাই দিচ্ছি। তাহলে কি করলেন আপনি? এক্সট্রাঅর্ডিনারি মিটিং করলেন, তারপরে আপনি সেখানে আপনি কি করবেন? বিভিন্ন ফর্ম আছে। ইজিএম করলে একটা ফর্ম কি করতে হয়? তার নাম হলো ফর্ম 8 দিতে হয়, সেগুলো পূরণ করতে হয়। সাথে আপনি কোম্পানিকে যে পাবলিক করলেন, প্রাইভেট কোম্পানি যখন আপনি পড়ে আসছেন তখন আপনি যে কয়েকটা জিনিস ছিল যে কি জনগণের কাছে শেয়ার ইস্যু করা যাবে না, তাই না? এগুলো বাড়ছিল না এগুলা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে সেই ধারাগুলো চেঞ্জ করতে হবে। এখন তো আপনি পাবলিক হয়ে যাচ্ছেন, তাহলে তো আপনি অবশ্যই কি করতে পারবেন? জনগণের কাছে শেয়ার কি করতে পারবেন? শেয়ার হস্তান্তর করতে পারবেন। তাহলে এই কথাগুলো তাহলে লিখতে হবে, মানে চেঞ্জ করবেন। কোথায় চেঞ্জ করবেন? মেমোরেন্ডামের ভিতরে নাকি আর্টিকেলস অফ মেমোরেন্ডাম। হ্যাঁ, তাইলে কি করতে হবে? এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে ওই সিদ্ধান্তটা নিতে হবে আপনাকে যে আমি মেমোরেন্ডামের এখানে চেঞ্জ করব, এখানে চেঞ্জ করব। সেইটাই সেই চেঞ্জ মেমোরেন্ডাম সহ আপনাকে সাবমিট করতে হবে। আর যখনই আপনি পাবলিকে চলে গেলেন, আপনি জানেন যে পাবলিকে গেলেই একটা বিষয় আছে, সেটা কি? পাবলিক মানে কি? যে জনগণের কাছ থেকে টাকা নেওয়া নাকি? জি স্যার। যখন আপনি কনভার্সন করতেছেন তখন তো আপনি জনগণের কাছে যাচ্ছেন না। 7 জন হয়ে গেছেন, পাবলিক হয়েছেন, কিন্তু আপনি কিন্তু মানে এট লার্জ, মানে পিপলস এট লার্জ তাদের কাছে যাচ্ছেন যে কেউ আসেন শেয়ার হোল্ডার হইতে পারেন, তা কি করছেন? না, তা তো করেন নাই নাকি? জি স্যার। সুতরাং তখন সরকার বলে বা আরডিসি সাহেব বলে যে আপনি টাকাটা যেভাবে ম্যানেজ করছেন, আপনি জনগণের কাছে যান নাই এবং প্রসপেক্টাস ইস্যু করেন নাই। যেহেতু প্রসপেক্টাস ইস্যু করেন নাই, তাইলে আমাকে একটা স্টেটমেন্ট দেন। ওটার নাম হলো স্টেটমেন্ট ইন লিউ অফ, মানে পরিবর্তে, ইন লিউ অফ প্রসপেক্টাস। ক্লিয়ার সবাই? আপনি যেহেতু প্রসপেক্টাস ইস্যু করেন নাই, আপনি প্রসপেক্টাস তো সবাই বোঝেন যে প্রসপেক্টাস কিভাবে ইস্যু করতে হয়, তাই না? জনগণের কাছে শেয়ারের জন্য প্রসপেক্টাস ইস্যু করা লাগে। যেহেতু আপনি ওটা করেন নাই, কারণ আপনি মাত্র মানে পাবলিক কোম্পানি হয়েছেন আপনি, হ্যাঁ, সুতরাং আপনি এক কাজ করেন, আমাকে একটা স্টেটমেন্ট দিবেন। ওটা হলো ফর্ম 5। হ্যাঁ, আগেরটা যেমন 8 ছিল, এটা হলো ফর্ম 5। এটার নাম হলো স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস। ওইটা তখন চেয়ারম্যান সাহেব, এমডি সাহেব সাইন করে দিবে আর কি। বুঝতে পারছেন? সাইন করে জমা দিলে তখন আপনাকে একটা সার্টিফিকেট দিবে। তার নাম হবে কারণ আগেই তো আপনি সার্টিফিকেট পেয়েছেন। ওই সার্টিফিকেটের নাম ছিল কি? সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। কি প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে শুধু পড়িয়েছি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন লাগে, আর পাবলিক কোম্পানির ক্ষেত্রে কি লাগে? অফ বিজনেস স্যার। পাবলিক কোম্পানি, হ্যাঁ, কমেন্সমেন্ট অফ বিজনেস। তাহলে যে এখন যখন আপনি স্টেটমেন্ট ইন ল প্রসপেক্টাস দিবেন, তখন আপনাকে কি দিয়ে দিবে? এটা সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস দিয়ে দিবে আপনাকে, যে হ্যাঁ আপনি ব্যবসা করেন অ্যাজ এ পাবলিক। বুঝতে পারছেন? তাহলে আগের সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন হয়ে গেল, আবার সার্টিফিকেট অফ হয়ে গেল। হ্যাঁ, এবং পাবলিক হিসেবে আপনাকে আরেকটা দিবে।
আপনি যে পাবলিক কোম্পানি হয়ে গেছে এই জন্য সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনও দিবে, সার্টিফিকেট অফ কমার্স এন্ড বিজনেসও দিবে আবার এজ এ পাবলিক হিসাবে। বুঝতে পারছেন? জি স্যার। তো এই হলো আপনাদের হলো মানে আর কি। হ্যাঁ, তারপর বলেন আর কি আছে, আমরা স্যার কোথায় এরপর ছিলাম আছে বলেন। এটা পড়ার দরকার নেই, এটা উল্টো আর কি। ধরেন কেউ যদি আবার পাবলিক থেকে আবার প্রাইভেটে আসতে চায়, এরকম আছে, আমার এরকম 2 জন ক্লায়েন্ট এরকম করছে, আবার পাবলিক থেকে প্রাইভেটে চলে আসছে। তাহলে কি করতে হবে, আবার ওই ধারাগুলো আবার চেঞ্জ করতে হবে, যে আপনি শেয়ার হস্তান্তর করা যাবে না, জনগণের কাছে শেয়ার ইস্যু করা যাবে না, এটা বলতে হবে নাকি? হ্যাঁ জি স্যার। কি ক্লিয়ার? আবার স্যার সেম প্রসেস স্যার করতে হবে ইজিএম করে। হ্যাঁ, আবার সেম প্রসেস, আবার ইজেম করতে হবে, আবার ওগুলো চেঞ্জ করতে হবে, আবার রিটার্ন সাবমিট করতে হবে। তবে এখানে স্টেটমেন্ট ইন ল প্রসেস লাগবে না, ঠিক আছে? শুধু আপনি ফর্ম 8টা দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি যাচ্ছেন তো জি স্যার। প্রাইভেটে, সুতরাং দিলে তার মানে এটা হলো ভাইস ভার্সা, আগেরটা এটা ভাইস ভার্সা, ঠিক আছে? সেকশন কত 232 না কত? 232 স্যার। জি জি। তো আমার মনে হয় এগুলো হয়ে গেছে। পরে কি আছে দেখেন। স্যার পরে আছে ফরমেশন অফ কোম্পানিজ এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিকুয়েন্সেস। এখানে স্যার অনেকগুলা মানে আছে, কোম্পানি ফরমেশন এক্সপেন্সেস। আচ্ছা, এটা আমি এগুলো মানে কোম্পানি ফরমেশন ওখানে যেগুলো আছে ওই পড়েন, আমি বুঝিয়ে দিই জিনিসটা যে আসলে কোম্পানি ফরমেশন। আপনার একটু খাতা কলম সামনে থাকলে একটু লেখেন আর কি। জি স্যার। কোম্পানি ফরমেশনের যে প্রসেসটা আমি যেটা বলি সেটা আসলে বাস্তবে, এবং এটাই আর কি। আর বইতে যেগুলো আছে ওগুলো হলো থিওরিটিক্যাল এবং এ ঠিক নাই, ঠিক আছে? তো আপনি প্রথমে হলো যে কোম্পানি ফরমেশনের প্রথম নিয়ম হলো যে আপনাকে একটা ড্রাফট মেমোরেন্ডাম এবং আর্টিকেলস লেখেন, প্রিপারেশনস অফ ড্রাফট মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস, ঠিক আছে? আপনারা লেখেন আপনারা, প্রিপারেশন অফ ড্রাফট মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস লেখছেন? সবাই লেখছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা। তো সরি, একটা হলো যে লেখছেন প্রিপারেশনস অফ ড্রাফট মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস, লিখছেন? জি স্যার। আচ্ছা, তারপরে হলো ওই প্রিপারেশন হওয়ার পরে আপনাকে করতে হবে কি, যে সাবস্ক্রিপশন পেজ তৈরি করতে হবে। লেখেন সাবস্ক্রিপশন পেজ। সাবস্ক্রিপশন পেজ। হ্যাঁ, মানে আপনি যে সাবস্ক্রাইবার টু দ্য মেমোরেন্ডাম, সেটা আপনাকে একটা পেজের মধ্যে আপনাকে শেয়ার নিয়ে সাইন করতে হবে, ঠিক আছে? করেছেন এটা? লিখছেন? জি স্যার। তারপরে লিখতে হবে হলো প্রিপারেশন, তারপর হলো ফর্ম 9, প্রিপারেশন অফ ফর্ম 9, প্রিপারেশন অফ ফর্ম 9। লিখছেন প্রিপারেশন অফ ফর্ম 9? জি লিখছেন? স্যার। ওটার ব্র্যাকেটের মধ্যে ওটার নামটা লেখেন, কনসেন্ট টু অ্যাক্ট অ্যাজ ডাইরেক্টর। কনসেন্ট টু, কনসেন্ট মানে সম্মতি, কনসেন্ট টু, শুনছেন? অ্যাক্ট অ্যাজ ডাইরেক্টর, অ্যাক্ট অ্যাজ ডাইরেক্টর। মিট করেন কেউ? সবাই লিখছেন? স্যার। জি স্যার। তারপরে হলো মানে আর হলো আপনি রিকোয়ার্ড ফিস লাগবে, রিকোয়ার্ড ফিস। তারপরে অনলাইন সাবমিশন টু আরজিএসি,
অনলাইন সাবমিশন টু RGSA। জি জি জি। And submission of and হলো কি submissions of documents like other documents too আমি সেগুলো কি submission of other documents and information through online ডকুমেন্টস। হ্যাঁ ডকুমেন্টস বলতে শুধু ওই মানে শুধু সাবস্ক্রিপশন পেজটাই দিতে হয়, আর আদার ইনফরমেশন আমি সেগুলো লিখে দিচ্ছি, কি কি দেওয়া লাগে সেগুলো আমি লিখে দিচ্ছি, সেজন্য এটা পরে লিখলাম। দেখছেন আপনারা? জি স্যার। জি স্যার। নাম্বার 1 দেন, নাম্বার 1 হলো অ্যাড্রেস, এটা লিখবেন রেজিস্টার্ড অ্যাড্রেস অফ দ্য কোম্পানি, মানে যে কোম্পানিটা হবে তার রেজিস্টার্ড অ্যাড্রেস কোথায় দিবেন, মানে অ্যাড্রেস অফ দ্য কোম্পানি, ঠিক আছে? সেটা কিন্তু হবে রেজিস্টার্ড হয়ে যাবে যখন আপনি ওখানে দিবেন, অনলাইনে দিবেন, তখন ওইটি আপনার রেজিস্টার্ড অ্যাড্রেস হয়ে যাবে, একাই চলে আসবে, আপনার সব জায়গায় চলে আসবে একাই। বুঝতে পারছেন? সুতরাং রেজিস্টার্ড অ্যাড্রেস। আবার নেম অফ এমডি, and his tenure মানে কি সময়কাল, and his tenure TENURE tenure। আবার নেম অফ চেয়ারম্যান and his tenure, ঠিক আছে? দেখছেন হলো? জি স্যার। তারপর লিখতে হবে হলো ওর নাম কি, হ্যাঁ নেম অফ ডাইরেক্টরস, দেখছেন? নেম অফ ডাইরেক্টরস দেখছেন? জি স্যার। তারপর হলো অ্যাড্রেস, লিখবেন অ্যাড্রেস, টিন, হ্যাঁ টিন নাম্বার, এগুলো স্যার অ্যাড্রেস তো আগে লিখলাম তো বোধহয়। না এটা ডাইরেক্টর না না, এটা ডাইরেক্টর যে অ্যাড্রেস আর এটা হলো কোম্পানি অ্যাড্রেস। ও আচ্ছা জিনিস আচ্ছা, এখন এই যে মানে ডাইরেক্টর এবং শেয়ার হোল্ডারদের যে ইনফরমেশন গুলো লাগে সেটা আমি একটু লিখে দিই, কি কি লাগে আসলে। অ্যাড্রেস লিখছেন তো, তারপর লেখেন যে ডাইরেক্টর ইনফরমেশনের মধ্যে এ বি সি, দেখেন এ নেম, নেম অফ লিখছেন না, খালি নেম লিখছেন, অ্যাড্রেস লিখছেন, হ্যাঁ? জি স্যার। ডাইরেক্টর কি কি লিখছেন? নেম আর অ্যাড্রেস লিখছেন না? নেম আর অ্যাড্রেস স্যার। নেম অ্যাড্রেস হ্যাঁ, বাকিগুলো লেখেন এখন। ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, তারপরে হলো এনআইডি, টিন, টিন বললে হবে না, 18 বলতে হবে। লিখছেন 18? কি রেখেছেন নাকি সবাই? লিখছেন না? জি স্যার। তারপরে হলো ফোন নাম্বার, মেল নাম্বার, তাহলে কি কি হলো? 10টা ইনফরমেশন দিতে হয়। একটা নেম, একটা হলো অ্যাড্রেস, তাই না? তারপর হলো ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, তারপর হলো কি এনআইডি 18, এনআইডি 18, ফোন নাম্বার, মেল অ্যাড্রেস। মেল অ্যাড্রেস। 10টা হয়েছে না কটা হয়েছে দেখেন তো? 9টা হয়েছে। আরেকটা বাদ আছে, কি বাদ গেল দেখেন তো? নেম, অ্যাড্রেস, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এনআইডি 18, ফোন নাম্বার, মেল নাম্বার, আর কি বাদ গেল একটা? মনে থাকে নাকি?
আর কি ইনফরমেশন পার্সোনাল, এটা সব হলো পার্সোনাল ইনফরমেশন দেওয়া লাগবে শেয়ার হোল্ডার্স এবং ডাইরেক্টরদের। আর শেয়ার হোল্ডার থেকে ডাইরেক্টর হয়, তো শেয়ার হোল্ডার দিলেই ডাইরেক্টরে চলে আসবে আর কি, বুঝতে পারছেন? আপনি সিলেক্ট করে নিতে পারবেন অনলাইন থেকে। আচ্ছা, নমিনি লাগে না স্যার, নমিনি? না নমিনি লাগে না। যাই হোক, আরেকটা আছে মনে পড়তেছে না, দেখো মনে পড়লে আমি বলবো। তো এই ইনফরমেশন গুলো দিতে হবে, বুঝতে পারছেন? সাথে আরো কি গেল, চেয়ারম্যানের নাম গেল, কারণ এর মধ্যে কি চেয়ারম্যান হবে, কি এমডি হবে, তাদের টেনিউর হবে কতদিন, সব এগুলো আসবে। আর আসবে হলো ওই, আর কোম্পানি অ্যাড্রেস প্রথমে দিয়ে দিয়েছেন। আরটা হলো নেচার অফ বিজনেসটা কি, এটা মেইন বিজনেস, মানে নেচার অফ মেইন বিজনেস, এটা লাগে, বুঝতে পারছেন? নেচার অফ মেইন বিজনেস, বুঝতে পারছেন? এই ইনফরমেশন গুলো আপনাকে দিয়ে অনলাইনে সাবমিট করলে, তারপরে আপনি মানে সাবমিট হইলে সব ঠিক থাকলে আপনি ইউ উইল গেট এ সার্টিফিকেট। সেই সার্টিফিকেটের নাম হলো ইনকর্পোরেশন সার্টিফিকেট। এটা পাওয়ার পরে আপনার কোম্পানির ই হয়ে গেল, এই কোম্পানি স্যার মেল অ্যাড্রেসে পরে কি নেচার অফ মেইন বিজনেস? হ্যাঁ, মেইন বিজনেস দিয়ে দেন। এটা আলাদা, মানে ডাইরেক্টরদের জন্য ওই 10টা, আর এটা আলাদা হবে বললাম, ঠিক আছে? প্রথম যখন বলছিলাম যে কোম্পানির অ্যাড্রেস, হ্যাঁ এটা আলাদা, ঠিক আছে, যেটা লাগে। তো এগুলো দিয়ে আপনি সঠিকভাবে সাবমিট করলেই আপনি ওখানে এই রেজিস্ট্রার সাহেব দেখবে, মানে রেজিস্ট্রার সাহেবের হয়ে তার যে তারা দেখবে, দেখার পরে কোম্পানিকে রেজিস্ট্রি করবে, এবং আপনার মেইল নাম্বারই চলে আসে। আপনার মেইল নাম্বারে 3টা জিনিস আসবে। একটা হলো কি, মেমোরেন্ডাম অফ আর্টিকেল, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনস এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, মানে মোয়া এন্ড ওয়া বলি আমরা। মোয়া এন্ড ওয়া মানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এটার নাম হলো সবাই বলে মোয়া এন্ড ওয়া। দুই হলো আপনার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ঠিক আছে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ওকে। আর 3 নাম্বার হলো ফর্ম 12, যার নাম হলো পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস, যারা একটা নাম হলো পিডি বলে আপনার কোম্পানি পিডিটা আছে নাকি? পিডি মানে পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস। এটা হলো ফর্ম 12, মানে 3টা জিনিস। 1 নাম্বার মোয়া, 2 নাম্বার হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, 3 নাম্বার হলো ফর্ম 12 মানে পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস। এই 3টা জিনিস বলেন কে বোঝেন নাই? এখানে আমি দেখলাম অনেকই 66 দেখছি এখানে। তো আমি সবার কথা হলো যে বুঝতে পারলেন নাকি বলেন, কারণ খুব সহজ, এই ইনফরমেশন গুলো দিলেই কোম্পানি আসলে রেজিস্ট্রেশন হয়ে যায়। ওখানে তো অনেক কিছু বলা আছে, কিন্তু আসলে দিস আর দ্য প্রসেস, কোম্পানি রেজিস্ট্রেশন প্রসেস। ওখানে হয়তো অনেক কিছু বলা আছে, ওগুলো একটু পড়ে নিবেন, তাহলে সহজ হবে আপনার জন্য। আর কি আপনারা বুঝতে পারছেন সবাই? দেখেন তো কে বোঝেন নাই বলেন। বুঝতে পারছি স্যার। স্যার এগুলো কি মেইলে চলে আসবে? মোয়া ওয়া তারপর হ্যাঁ মেলে আসবে, হ্যাঁ 3টেই মেলে আসবে, 3টেই মেলে আসবে, এবং এগুলো সবগুলি হবে ডিজিটালি সাইন, বুঝতে পারছেন? আপনি বারকোড ফর্ম 12টা কি? হ্যাঁ বলেন ফর্ম 12 কোনটা? ফর্ম 12? জি স্যার। এটার নাম হলো পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস। ওই যে ডাইরেক্টরসদের যে মানে নাম, ডাইরেক্টরসদের অ্যাড্রেস, সব যে দিলেন, এবং তারা কবে থেকে ডাইরেক্টর হলো, সব ওখানে লেখা থাকবে আর কি। এটার নাম হলো পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস। স্যার এগুলো কি আপডেট করতে হয় ইয়ারলি? আপনি এন্ট্রি দিলে, এন্ট্রি দিলেই চলে আসে। তারপরে আপনাকে ইয়ারলি আপডেট করতে হয়, কিন্তু প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে ডাইরেক্টর তো চেঞ্জ না হলে প্রয়োজন নেই, ইয়ারলি না, যখনই মানে এনি চেঞ্জ, মানে এটার নামটা আমি বলি, নাম হলো পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস এন্ড এনি চেঞ্জ দেয়ারিন। দেখেন ওই নাম থেকেই বোঝা যায় পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস এন্ড এনি চেঞ্জ দেয়ারিন, মানে তার মধ্যে যে কোনো চেঞ্জ। তাহলে যে কোনো চেঞ্জ বলতে, এখন একজনের ধরেন 3 নাম্বার চেঞ্জ হলো, তাহলে যে কোনো চেঞ্জ। একজনের এনআইডি ভুল ছিল, ঠিক করছেন, যে কোনো চেঞ্জ। একজনের অ্যাড্রেস চেঞ্জ হলো, যে কোনো চেঞ্জ। যখনই আপনি কোনো চেঞ্জ আসবে, দেখেন আমি কিন্তু আপনাদের কনসেপচুয়ালি জিনিসটা পড়াচ্ছি, খেয়াল করেন জিনিসটা। পিডি মানে বলতে অনেকে বোঝে না, আমার কাছে এরকম বহুই করে যে স্যার আমার 3 নাম্বার চেঞ্জ করলে তার আমি চেঞ্জ করবো কিনা, আমি কি দেখে বলি? ম্যানুয়ালের পেজ 19 এ একটা টেমপ্লেট দেওয়া আছে স্যার, এটা ফাইলিং ফি টাকা 20। নামটা দেখেন কি লেখা আছে, পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস
এভাবে লেখা আছে না? Directors, ম্যানেজার managers, and managing agents of any changes therein, Company Act প্লিজ 1994. আর লাগবে না, আর লাগবে না। সুতরাং আমি আপনাদের আবারও বলি, এজ এ স্টুডেন্ট অফ মানে প্রফেশনাল ইনস্টিটিউট আপনাদের এইভাবে পড়তে হবে। আর মানুষের সাথে এইভাবে মানুষকে বুঝাইতে হবে যে কি নাম, এবং আপনাকে ডিফারেন্ট হইতে হবে দেন আদার্স। আপনি যদি ওই এম.কম বিকম পাস করা বা মানে ধরেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ধরেন কেউ হয়তো লতেই পাস করলো, তাদের নলেজ আর আপনার নলেজে অনেক ডিফারেন্স হবে, কারণ তারাও বই দিয়ে যে পড়বে, বাস্তবে যা কাজ করে, যেটা গুতে খায় শিখবে। আর আপনি হলো প্রফেশনাল, আপনাকে শিখতে হবে কনসেপচুয়ালি। সেটা হলো কি যে এনি চেঞ্জ দেয়ারিন, তার মানে যে কথা আমি বললাম, যে কথা তানভীর বললো যে স্যার প্রত্যেক ইয়ারলি করতে হয় কিনা, আমি বললাম যে হ্যাঁ, কিন্তু আসলে কথাটা ঠিক না। ইয়ারলি করতে হয় কাজের জন্য, যদি কোনো চেঞ্জ আসে। তারা কিভাবে আসে? পাবলিক কোম্পানি চেঞ্জ আসে, কারণ অন থার্ড করে রিটায়ার করে, সেজন্য চেঞ্জ আসে, এই জন্য ইয়ারলি করতে হয়। কিন্তু প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে তো তা না। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে যখনই চেঞ্জ হবে তখনই করতে হবে। যদি চেঞ্জ যদি 2 সপ্তাহের মধ্যে হয়, তাহলে যত চেঞ্জ আছে আপনি একটা দিয়ে থাকতে পারবেন। 2 সপ্তাহ পার হয়ে গেলে আপনাকে 8টা পিডি দেওয়া লাগবে, আটটা পিডি দেওয়া লাগবে। এগুলো কিন্তু খুব কনসেপচুয়াল জিনিস, এগুলো বুঝতে পারছেন? জি স্যার। 14 দিনের মধ্যে যত চেঞ্জ হলেও একটা পিডি দিলেই হবে। কিন্তু যদি 14 দিন পার হয়ে যায়, তাহলে আগে একটা দিবেন, পরে একটা দিবেন। ওকে? জি স্যার, তার মানে যদি আমার 10 বছরের ভিতরে কোনো চেঞ্জ না আসে, তাহলে তো আমার এটা আপডেট করার প্রয়োজন নাই প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে। জি স্যার। হ্যাঁ, কিন্তু ওই যে আইন আছে, যে একজন যে এমডি সাহেব বা চেয়ারম্যান সাহেবের নাম দিলেন যে ওনারা 5 বছর বেশি থাকতে পারে না, তার মানে 5 বছর পরে চেঞ্জ করাই লাগবে। যদি ওনারাই আবার আসে, ওনারা আবার আসলে বলতে হবে যে সে রিটায়ার করছে, আবার রি-ইলেক্ট হয়েছে। বুঝতে পারছেন? তার মানে 5 বছর পরে একটা পিরিয়ড দেওয়াই লাগবে। মানে 5 বছর পরে আপডেট দিতে হবে। হ্যাঁ, সেটা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে। কিন্তু যদি আবার আর্টিকেল লেখা থাকে যে 3 বছর পরে, ওই যে আমি যে বললাম যে টেনিউর বললাম, জি টেনিউর বললাম না, যে এমডি সাহেবের টেনিউর। হ্যাঁ, আপনি লিখেছেন যে এমডি সাহেব 2 বছরের জন্য, তাহলে 2 বছর পরে দিতে হবে আপনাকে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জাস্ট আমাদের তাহলে স্যার কোম্পানি ইনকর্পোরেশনের জন্য লাগবে ফর্ম 1, ফর্ম 6, ফর্ম 12, হ্যাঁ, ফর্মের নাম ফর্ম 10। হ্যাঁ, ফর্ম 10 ওগুলো একবারই যায়, ওগুলা পরে আর যায় না। এজন্য এই 3টা হলো ইম্পর্টেন্ট। ওই মানে যে অ্যাড্রেস দিলেই ওটা মানে ফর্ম অন হয়ে যায়, ওটা দিতে হয় না। এগুলো যখন আপনি অনলাইনে এন্ট্রি দিবেন, তখন যেটা যে ফর্ম হওয়ার কথা সেই ফর্ম হয়ে যায় একাই। বুঝতে আপনি পারছি। শুধু পান, হ্যাঁ, পান শুধু হলো আপনি এই 12টা, আর পান হলো মোয়া আর সার্টিফিকেট, কিন্তু ওগুলো কিন্তু অনলাইনে তৈরি হয়ে গেছে সব। বুঝতে পারছেন? আপনি ইনফরমেশন দিচ্ছেন, ওরা একাই তৈরি হয়ে গেছে, ওরা দিতে হয় না এখন, আগের মতো নাই। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এখন হলো আমি আপনাদের বলি, এখন স্যার আমি বলেন স্যার, ওই যে আমি যদি পাবলিক যদি হয়, পাবলিকের ক্ষেত্রে যে কোনো চেঞ্জ আসলে কি 1 বছর পরে করতে পারবো নাকি যে কোনো সময় করতে পারবো পাবলিকের ক্ষেত্রে? আমি বলছি, আমি এখন একটা ব্রেক নেবো। আমি আমার একটু এখন 10 মিনিট ব্রেক নেবো। আপনার যদি কারো নামাজ পড়া লাগে 10 থেকে 15 মিনিট নামাজ পড়ে ফেলেন। কারণ আমি এসে আপনি পাবলিক কোম্পানি সুন্দর করে বুঝিয়ে দিব আপনাকে। ঠিক আছে? যে কখন কি করতে হয়, কেন করতে হয়। এবং আমাদের বহু প্রফেশনাল লোক আমার ফোন দিয়ে বলছে যে ভাই আমার তো ভাই এই যে কই, ওই যে মানে কি কয় ফর্ম 12 কই, আসলে যারা প্রাইভেট কোম্পানি। বুঝতে পারছেন? তো বললো প্রাইভেট কোম্পানি ফর্ম 12 পাবেন কোথায়, কারণ আপনার কোনো চেঞ্জ নাই। এগুলা বুঝাবো আপনাকে। ঠিক আছে? আমরা তাহলে ব্রেকের পরে এসে আমরা স্যার 8:50 আসেন। জি 32 বাজে তো, 8:50 আসলে হবে। নামাজ পড়ে ফেলেন সবাই। জি জি, ঠিক আছে? আসসালামু আমি আলাইকুম। থাকলাম, আপনি নিজে নিজে কথা বলতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে।